আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পতিত ফ্যাসিস্ট সরকারের পতনের পর তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বাঙালিদের এখন কি করা উচিত, কিভাবে রুখে দেওয়া উচিত এই পতিত ফ্যাসিস্ট সরকারকে? চলুন সরাসরি ভিডিওতে। কিছুক্ষণ আগে একটি বিশেষ সূত্রে আমার হাতে এসে পৌঁছেছে। তো অডিওটির গুরুত্ব বিবেচনায় আমি ভাবলাম যে এটি এখনই দেওয়া উচিত। কারণ শেখ হাসিনার যে বক্তব্য তাতে বোঝা যাচ্ছে যে তিনি দাবি করছেন যে তিনি বাংলাদেশের সীমান্তবর্তী খুব কাছেই আছেন, যেন চট করে বাংলাদেশে যে কোনো সময় ঢুকে যেতে পারেন। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকার যে ঢিমে তালে কাজ করছে, যেভাবে হেলে দুলে চলছে, এবং ইতোমধ্যে এই সরকারে 111 এবং হাসিনার যেসব অনুচরদের ক্ষমতায় বসানো হয়েছে, বা হাসিনার বিভিন্ন পর্যায়ে এখনো যারা বিদ্যমান আছে, সেই জায়গাটায় হাসিনার এই বক্তব্যটি আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যার জন্য আমি সঙ্গে সঙ্গে ভাবছি আপনাদের সামনে তুলে ধরি। তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই অডিওতে নিয়ে যেতে চাই। আপনারা যদি অডিওটি শুনেন, খুব বেশি লম্বা সময়ের অডিও নয়, বোধহয় ৮ মিনিট ৮.৫ মিনিটের একটি অডিও। আপনারা একটু শুনেন, তারপরে আমরা দেখি, আপনারাই বুঝতে পারবেন যে তার উদ্দেশ্যটা কি। তো দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। এখানে নিয়োগ মহানগরে আপা যারা আছে এমদুদ ভাই নেতৃত্বে মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কামরাঙ্গীচরে বা ক্যানিগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এখন ওদের কিন্তু আপা আমি সবার সব মার্ডার কেস আর কিছু সব মার্ডার কেস। জি আপা, সবার বিরুদ্ধে মার্ডার কেস। হ্যাঁ, এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ, আমি যতটুকু পারি আপা সহায়তা করতেছি। আর আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো, করলাম। আর যদি বলেন না তুমি দেশে যাও, যে একটু গোছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা। এটা আপনার সিদ্ধান্ত আপা। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, আর পরে গেলে হবে। জি আপা। গেটটা দেখে নাও। আর আপা ওই যে আইনজীবীরা তো দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা, তাহলে তো আপা একটু ইয়ে হইতো। আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে। তো সেখানে যখন আইনজীবীরা যাবে, সেখানে ওদের বলো যে আমাদের লোকজনদের অর্গানাইজ করে সোজা ওখানে যাই। আর তাছাড়া তো আর কোনো ইয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা কাজ করতে হবে। জি আপা, তোমার একটা কাজ করো, তোমরা যেখানে আসো ওখানকার এখন তো ইলেকশন চলছে। জি আপা। ওইসব তাদের ক্যাম্পেনিং এর সময়, ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা। তারপর যখন মানে এদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। জি আপা, আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত, আমার যেটা মনে হয় আপা, আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা। ট্রাম্প আবারও আসতেছে আপা, কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারীর ব্যাপারে, এখন যেগুলা বলা যায় না, তো নিজেও বোঝায় না ওরা হয়তো। আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা, মেসেজে আসুক। আমার মনে হয় যে ওখানে প্রার্থী পপুলার জিতবে, তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা, আর একটা আপা যে আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে, কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয়। তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা। আপা এমনিতে আপনি কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা। আপনি নিজের দিকে খেয়াল রাখবেন আপা। আপনি আছেন আপা, ট্রান্সফার করছে মানে একটা কোথায় ট্রান্সফার করছে? আমার এই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে, আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। হেলিকপ্টার দিয়ে? জি, একটা নিউজ আসছে যায় দিনে আপু, পরশু দিন আপা। ওই যায় দিনে আপনি হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে, এটা কি যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। ভিডিও দেখাইছে, এটা কোন দেশের হেলিকপ্টার সেটা না, এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে।
পাঠাইও তো, দেখবো না কি গাছগুবি কথা বলে এরা। জি আপা, এটা তো নিউজ তো আপনি দেখেন না আপা। দেশের খুব কাছে আছে আপা আপনার কষ্ট লাগে আপা। আপা আপনি যে ভিডিওদেরকে আপা কি দিয়ে আসছেন আপা, এই ভিডিও গুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আপনাকে কই যাবো আপা, আপনি আছেন আপা, আল্লাহ আপনার বাসায় রাখুন আপা, আপনি যাতে আছেন আপা, আমরা আছি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব সুন্দর, শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিজে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কামনাইচর ক্যারিগঞ্জের এখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বলার সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা, শেষে কিছুই করতে পারবে না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা, আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা, সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, একটা ফলস মামলা। মানে আমার পরিবারে কেউ বাকি নেই। জি আপা, যারা বাইরে বিদেশে চাকরি করে, জি আপা, সবার নামে মামলা। জি আপা, সবার নামে মামলা দিয়েছে আপা। হয়রানি করার জন্য জি, যারা হিউম্যান রাইটসের কথা বলতো, যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো, তারা কই? এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে এবং লোকাল লোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা, আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা, আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না, ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায়, সরাসরি দেখাইতে পারি আপা, আপনার বুকে জড়াই ধরবেন আপা, এত বলতে পারি আপা। নাইস লিখতেছি আপা। একটা কথা তোমার জানা রাখি, জি আপা, যে এখন খুব লাভাচ্ছে যে যারা মানি লন্ডারিং করছে, জি, গ্রামীণ ব্যাংকের যত টাকা, জি, এই এত বছরে, জি আপা, কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি। জি আপা, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ। জি আপা, সে চাকরি দিয়েছিল এমডি পদে। জি আপা, এমডি পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা, 26,000 কোটি টাকা। জি, যা দিয়ে সেই যে বিদেশে সোশ্যাল বিজনেস, অমক যত বিজনেস, সব কত টাকা পায় থেকে। আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা, আপনি বিশ্বাস করেন আপা, দেশের মানুষ হারে বুঝতেছে আপা। না, মানুষের বুঝে দিতে হবে যে অলিম্পিক মশাল ধরতে কত টাকা সে ডোনেশন দিচ্ছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে পাওয়া যাবে। জি আপা, তবে এবার যে অলিম্পিকে গেল, সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে। জি আপা, ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিচ্ছে নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে, কারা কারা দিচ্ছে। মহাচর বৈশাখ এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে বড় লোকের সুদ করে একটা। আপা আপনি বিশ্বাস করেন আপা, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে, অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে, ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে, কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা। তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে। আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপনি আবার স্বপ্ন দেখে আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই, খাওয়া নাই নাওয়া নাই, দিন রাত জি আপা আপনি যে পরিশ্রম করছেন আপা, উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলোয় মিশে গেছে। আপা কষ্ট লাগে আপা, যারা মনে করে অতি উৎসাহী আপা, ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা, ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমানা করছে আপা, কিন্তু আর্মি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলে আপা, এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা? এই কষ্ট কেন বুঝে আপা? এইসব করে বুঝবে। এখন আপা তাহলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিটিটার গুলো আছে আপা, এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিটিটার গুলো গেছে আপা অফিস গুলো পাঠানো শুরু করি আপা। সব যা পাঠাতে থাকো, জি জি। আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যেহেতু সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা। সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুই
তো দর্শক এতটুকু হচ্ছে আসলে মূলত এই টেলিফোন আলাপ। মাঝখানে একটি অংশ ছিল খুব সম্ভবত আহ, যে যেই বা রাশিয়ার সঙ্গে যে লেনদেন, অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত যে লেনদেন, সেখান থেকে যে ঘুষের অংশটা, বাট ওই অডিওটি অত্যন্ত নয়েজ থাকায় এই অডিওটি দেওয়া যায়নি। সেখানেও ধরেন শেখ হাসিনা সাফাই গিয়েছেন যে কিসের টাকা, কেন নিব, এই টিউলিপ নাকি এটা নেগোশিয়েট করছে। তো মানে আপনি তো জানেন যে শেখ হাসিনা হচ্ছে একটা নাটকবাজ মহিলা, নাটক কম করে প্রিয়। ছেলে পেলে তো এরকম প্রচারণা চালিয়েছে, তার সবকিছুর মধ্যে নাটক। তবে এখানে সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে বেশ কয়েকটি। একটি হচ্ছে যে সে বাংলাদেশের খুব কাছেই আছে, যেহেতু ভারতও বলছে গাজিয়াবাদ কি দিল্লি নানা রকম কথা বলছে, কিন্তু হাসিনার যে বক্তব্য তাতে বোঝাই যাচ্ছে, তার নিজের কণ্ঠেই আপনারা বুঝতে পারছেন যে হাসিনা খুব কাছাকাছি আছে। সে হয়তো কোনো একটা পরিস্থিতি তৈরি করে চট করে দেশে ঢুকে যাবে, এরকম একটি ভাবনা সে এখনো ভাবছে। এতগুলো মানুষ, এতগুলো ছাত্র হত্যার পরেও তার মধ্যে কোনো ধরনের কোনো অনুশোচনা আসেনি। তো নেতার আবেগের নিয়ে আমার কোনো মন্তব্য নাই। তার কান্নাকাটি, তার এগুলো থাকতেই পারে। এগুলো আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতির তোষামোদের একটি অংশ। এগুলো তার বিষয়। তবে আপনি যদি দেখেন যে একটি প্রসঙ্গ, এই আওয়ামী লীগের এই নিউ ইয়র্ক আওয়ামী লীগের এই নেতা বলছিল যে শেখ মুজিবের ভাস্কর্য বা মূর্তি ভাঙা নিয়ে সে আপত্তি করছিল যে সেনাবাহিনী বা আর্মি, এবং তার ভাষাটা হচ্ছে আপনার পালিত আর্মি। মানে আপনি দেখেন যে আওয়ামী লীগ আসলে আর্মিকে কোন দৃষ্টিতে দেখে। আপনার পালিত আর্মি এভাবে ভাঙলো, তখন দেখেন শেখ হাসিনা শুধু একটি শব্দ উচ্চারণ করেছে, তিনটি বাক্য, তিনটি শব্দ উচ্চারণ করেছে যে এসব করে বুঝবে, এসব করে বুঝবে। এর মধ্যে কিন্তু একটু ভয়ঙ্কর ইঙ্গিত আছে। আমার মনে হয় যে এগুলো তার ভাষণের বা তাদের টেলিফোন আলাপের প্রত্যেকটা বিষয় আমাদেরকে একটু সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা আসলে হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে চলছেন। আমি আবারও বলছি, আমার মনে হয় যে আওয়ামী লীগের ব্যাপারে তাদেরকে আরো সতর্ক অবস্থানে থাকা প্রয়োজন, আরো দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শহীদদের রক্তের দাগ এখনো মোছেনি। হাসিনা বলছে সে চট করে বাংলাদেশে ঢুকে যাবে, কারণ তার অনুচরেরা এখনো বহাল, তার অনুচরেরা এখনো যথাযথ ক্ষমতায় বসে আছে। তো এই জায়গাটি নিয়ে আমার মনে হয় যে প্রফেসর ডক্টর ইউনুস, আহ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি একটু তড়িৎ কার্যকর পদক্ষেপ নেবেন। এবং এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদে 111 যেসব দোসরকে ঢোকানো হয়েছে, এবং পাশাপাশি গত কয়েকদিনে যেই নিয়োগগুলো হয়েছে খুব ম্যাচ, মানে এগুলো আসলে মানে এইগুলো দিয়ে আসলে মানে আপনি পারবেন না হাসিনার যে দুঃশাসন ছিল, সেই দুঃশাসনের পরবর্তী মানুষ যে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, সেই জায়গা থেকে তারাই অত্যন্ত কৌশলে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। 111 এবং আওয়ামী লীগের যে দোসর যাদেরকে পুনর্বাসন করা হচ্ছে বিভিন্ন রেফারেন্সে, হয়তো বিভিন্ন উসিলায়, হয়তো সেটি ডক্টর ইউনূস সরকারকে বিপদে ফেলবে। এবং আপনারা দেখছেন যে ডক্টর ইউনূসের যে সম্মান, তিনি যে মশাল বহন করেছেন, অর্থাৎ হাসিনার মাথায় সবসময় টাকাই ঘোরে। সে মনে করে যে সবকিছু টাকা দিয়ে হয়। এবং ইউনূস নাকি, ডক্টর ইউনূস অলিম্পিকের মশাল বহন করার জন্য নাকি ডোনেশন দিয়েছেন। তো এই বিষয়টি তুলে ধরলাম। আশা করি দর্শক আপনারা যার যার অবস্থান থেকে সতর্ক থাকবেন। অর্থাৎ বিতাড়িত শয়তান কিন্তু এখনো অসম্ভব সক্রিয়, এবং তার অনুচরেরাও বাংলাদেশে সক্রিয়। ডক্টর ইউনূস বা উপদেষ্টা পরিষদ এই বিষয়টিকে যত হালকাভাবেই দেখুক, আমার মনে হয় যে আমাদের হালকাভাবে দেখার সুযোগ নেই। আমাদের দায়িত্ব হচ্ছে সতর্ক করা। আমরা সতর্ক করেই যাব। যদি তারা শোনেন তো ভালো, না শুনলে কিন্তু এত রক্তের যে বিনিময়, যে বিজয়, যে অর্জন, সেটি যে কোনো সময় ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে, অথবা আমাদেরকে আরো রক্তপাতের দিকে হয়তো যেতে হবে, আরো রক্তপাত ঘটবে, আবারও মানে স্বস্তির চেয়ে আবারও অস্থির অবস্থায় আমাদেরকে নিয়ে যাবে এই পরাজিত গোষ্ঠী। প্রিয় দর্শক, আহ, প্রিয় দর্শক, আমাদের এখন কি করা উচিত, কিভাবে এই পতিত ফ্যাসিস্ট সরকারকে রুখে দেওয়া উচিত, আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে, প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।